আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেকদিন মেঘ, বৃষ্টি, ঠান্ডা এসবের মধ্য দিয়ে কাটিয়ে সকালবেলা উঠে ঝকঝকে রোদ দেখে আজকে মনটা বেশ খুশি হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্য, সেই খুশিটা খুব বেশি সময় স্থায়ী হয়নি। কারণ যখনই বাইরে আমি একটু ভিডিও করতে নিচ্ছি, তখনই দেখলাম যে আমার অপোজিট সাইডে যে বাসা, সেখানে অ্যাম্বুলেন্স, পুলিশ এবং মানুষজন বেশ কান্নাকাটি করছে। তো দেখে বুঝতে আসলে বাকি রইল না, নিশ্চয়ই কোনো খারাপ খবর ওখানে হয়েছে। পরে শুনতে পারলাম যে এখানে অ্যা এক লোক মারা গিয়েছে। বয়স যে খুব বেশি তা কিন্তু না, মাত্র ৪০ বছর বয়সী। কালকে সন্ধ্যায়ও তাকে দেখেছি। অথচ আজকে সকালে সে আর নেই, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আসলে মৃত্যুর কোনো বয়স লাগে না, কোনো সময় লাগে না। এখন আছি তো একটু পরে যে থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তারপরেও আমরা জেনে শুনে কত ধরনের ভুল করি প্রতিনিয়ত, মারামারি, হানাহানি, কাটাকাটি এই পৃথিবীতে টিকে থাকার জন্য। অথচ দেখেন দম বন্ধ হয়ে গেলে কিন্তু সবকিছুই শেষ। আর গতকালকে থেকে এমনিতেই আমার মনটা খুবই অস্থির ছিল। কারণ গতকালকে হচ্ছে আমি আমার মাথার একটা স্ক্যান করিয়েছি, সিটি স্ক্যান আরকি। তারপর থেকে কেমন যেন অস্থির লাগছে। এর আগেও কিন্তু কয়েকবার করিয়েছি, এরকম লাগেনি। একটা ভয়, আতঙ্ক কাজ করছে সেই থেকে। তো যাই হোক, সকালবেলা আজকে ঝকঝকা রোদ দেখে জয়িতা বাবা হচ্ছে বাগানের কিছু কাজ সেরে নিচ্ছে। কারণ বিলেতের আবহাওয়া আসলে বিশ্বাসযোগ্য না। এই রোদ আছে তো একটু পরে আবার মেঘ করে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো কিছু সময় তার সাথে বাগানে কাজ দেখেছি দাঁড়িয়ে, দাঁড়িয়ে। এবছর তো আর কোনো হেল্প করতে পারি না। কারণ আমি মাথা নিচু করে কোনো কাজ করতে পারি না। তাহলেই হচ্ছে মাথা ঘুরানো শুরু হয়ে যায়। আর মন খারাপ থাকুক বা শরীর খারাপ থাকুক, পেট তো আর বসে থাকবে না। পেটে তো খাবার দিতে হবে। তো রান্না করতে আসছি। কিন্তু রান্নাঘরে আসার পরে মন আরো খারাপ লাগছে। কারণ ঠিক রান্নাঘরের অপোজিটেই হচ্ছে তাদের বাসা, যে লোকটা আরকি মারা গিয়েছে। আত্মীয়স্বজন সবাই আসছে। অ একভাবে কান্নাকাটি চলছে দেখে আসলে খুবই খারাপ লাগছে। তারা আ কোন জাতি আমি ঠিক জানি না। সম্ভবত রোমানিয়ান বা অন্য কোনো জাতি হবে। যে জাতিই হোক বা যে ধর্মেরই হোক না কেন, আপনজন হারানোর কষ্ট কিন্তু সবার একই রকম। তারপরেও কিন্তু বাস্তবতা মেনে নিয়ে মানুষ একসময় স্বাভাবিক হয়। হয়তো মনের মধ্যে কষ্টটা সারা জীবন থেকে যায়। তো চোখের সামনে তাদেরকে দেখছি, রান্না এক প্রকার হাতেই উঠছে না। তারপরেও তো রান্না করতে হবে। তো আমি হচ্ছে আজকে বোয়াল মাছ রান্না করব। মাছটা আ একটু হলুদ, লবণ, তারপরে মরিচ, একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছি। আর এদিকে হচ্ছে বাঁধাকপি ভাজবো। বাঁধাকপি ভাজার আগে আমি তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি আর হলুদ দিয়েছি খুবই সামান্য। বাঁধাকপি ভাজিতে এরকম একটু তেজপাতার ফোড়ন দিয়ে দেখবেন খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। বাঁধাকপির কিন্তু একটা নিজস্ব গন্ধ থাকে। সেটা আর ওরকম লাগে না। তেজপাতার ঘ্রাণটা সারাটা মানে বাঁধাকপির মধ্যে চলে যায়, যেটা আ খেতে এবং গন্ধটাও বেশ ভালো লাগে। আর অন্য চুলায় হচ্ছে আমি মাছটা একটু তেলে ভেজে নিচ্ছি। এটা তো আসলে তাজা মাছ না। আমরা তো আর দেশের মতো একদম নদীর তাজা মাছ কখনো পাবো না। এগুলো তো কতদিন আগের ফ্রিজে রাখা আল্লাহই জানে। যে কারণে এভাবে একটু তেলে ভেজে নিলে দেখা যায় গন্ধটা কিছুটা কম লাগে। তা না হলে কেমন যেন একটা আষ্টে গন্ধ লাগে। মাছ ধোয়ার সময়ও কিন্তু লেবুর রস মেখে অনেকক্ষণ রেখে দিই। তারপর আবার তেলে ভাজার সময় যদি একটু লেবুর রস দিয়ে মেখে রাখা হয়, দেখা যায় সেই যে আষ্টে গন্ধটা অনেকটা কম লাগে। আর এই বাঁধাকপির মধ্যে আমি হচ্ছে আলুও দিব, কিছুটা আলু কুচি। আর চিংড়ি মাছ দিলে দেখা যেত আরো মজা হতো। তবে এটা হচ্ছে আমি সকালবেলা রুটির সাথে খাবো বিধায় চিংড়ি মাছটা এড করিনি।
২ চুলায় ২ ধরনের রান্না চলছে। তো ফাঁকে চিন্তা করলাম যে একটু ধনেপাতা ছিঁড়ে আনি। বাগানের ধনেপাতা আজকেই হচ্ছে ১ম তুলছি। ফ্রেশ ধনিয়া পাতা আর এগুলো হচ্ছে দেশি ধনিয়া থেকে করা। এর ঘ্রাণ কিন্তু অন্য রকমের। মানে তুলতে গিয়েই মনে হচ্ছে সারা জায়গাটা ঘ্রাণে ভরে গিয়েছে। এত সুন্দর ঘ্রাণ। প্রতি বছরই আমি কিছু ধনিয়া বীজ করার জন্য রেখে দিই। পরের বছর আবার সেটা থেকে লাগিয়ে তারপরে আবার পাতা খেতে পারি। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দেওয়ার আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ রইল পেজটি ফলো করার। মাছটা তোলার পরে আমি হচ্ছে এর মধ্যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। একটু আলু দিয়ে হচ্ছে মাখা মাখা ঝোল করব। আর জাবিদ যেহেতু মাছ খায় না, মাছ রান্না করলে তার জন্য ডিম দিতে হয়। এই দেখুন মাছ তেলে ভাজতে গেলে এই এক যন্ত্রণা। সারাটা দেয়াল তেল ছিটে একাকার হয়ে আছে। সারা শীতে আমি কিন্তু এয়ার ফ্রায়ারেই মাছটা ভেজেছি। তো আজকে ওয়েদার ভালো দেখে চিন্তা করলাম যে না পাতিলেই ভেজে নেই। দরজা জানলা সব সারাদিন খোলা থাকলে গন্ধটা চলে যাবে। আমার কিচেনে হচ্ছে আলাদা দরজা নেই যে কারণে সারাটা ঘর এই রান্নার গন্ধে ভরে যায় যেটা দূর করতে আমার জান চলে যায় এক প্রকার। আজকে প্ল্যান ছিল যে অনেক কিছুই রান্না করব। আগামী ২ দিনের জন্য। আগামী ২ দিন ওয়েদার ভালো, বাগানে টুকিটাকি কাজ করব। কিন্তু সকালবেলা উঠে আপনাদেরকে তো বললাম পাশের বাসার ওই মানে দৃশ্য দেখে মনটা আর ভালো লাগছে না। হাতে কোনো কাজই উঠছে না। তো শর্টকাট রান্না শেষ করব। এই মাছটা যেহেতু অনেক পুরনো মাছ, তো এর মধ্যে একটু আদা বাটা না দিলে গন্ধটা আ কেমন যেন লাগে আমার কাছে। এমনি তাজা মাছ হলে কিন্তু রসুন বাটা ছাড়া আর কোনো কিছুই দেই না। আর মসলার মধ্যে গুঁড়া মসলার মধ্যে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দেই। কিন্তু এটা অনেক পুরনো মাছ বিধায় একটু আদা বাটা না দিলেই না। মাছের মসলাটা কষানো শেষ। তো আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আর এরপরে পানি দিয়ে দেব। তো এই কড়াইতেই যেহেতু আমি মাছ, আলু ভেজেছি আর এর মধ্যে যথেষ্ট তেল ছিল যে কারণে আমি মসলা কষানোর সময় খুব বেশি তেল দেইনি। তো এই কড়াইটা ধুয়েই হচ্ছে আমি আ পানি দিয়ে দিলাম। আলু এবং মাছ সিদ্ধ হতে যতটুকু পানি এরপরে হালকা একটু ঝোল থাকবে সেই আন্দাজে পানি দিয়েছি। মাছটা হয়ে আসছে শেষে হচ্ছে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে আলু দিয়েছি যেহেতু বাড়তি ঝোল কিন্তু আলু টেনে নেবে সেই আন্দাজে আমি ঝোলটা দিয়েছি যেন হালকা একটু ঝোল থাকে। আর এর মাঝে কিন্তু ঘরে অনেকগুলো কাজও সেরে নিয়েছি। যেমন রান্না করতে গেলে হাঁড়ি পাতিল, আ বাটি অনেক কিছুই জমে। সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সবশেষ রান্না করছি লাউ শাক। এটা আমার বাগানের লাউ শাক যেটা ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম সেই লাউ শাক। তো ডিপ ফ্রিজে যেকোনো শাক বা সবজি আপনি যেটাই রাখেন সেটা কিন্তু এরকম সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে দিয়ে দিতে হবে। আপনি যদি ডিপ ফ্রিজ থেকে বের করে বাইরে কিছু সময় রেখে দেন তাহলে কিন্তু সেটা ভালো সিদ্ধ হবে না এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আজকে আমার মন খারাপের দিন। আমার হলুদ গুঁড়া শেষ। পরে রিফিল করতে গিয়ে দেখি আমার টোটালি যে হলুদ গুঁড়া জমানো ছিল সবই শেষ। মানে এই যে ঢালছি এটাই হচ্ছে অবশিষ্ট ছিল। আমি সাধারণত কেনা কোনো গুঁড়া খাই না। তো হলুদ গুঁড়াটা হচ্ছে দেশ থেকে আনিয়েছিলাম। আর মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো তো এখান থেকে কিনে তারপরে করি। আর শুধু হলুদ গুঁড়া এখন দেশ থেকে আনাতে গেলে খরচটা অনেক বেশি পড়বে। তো এখন হয়তো বাধ্য হয়ে কেনা গুঁড়োটাই খেতে হবে। জাবিদ মাছ খাবে না সেই টেনশনে জাবিদের বাবা হচ্ছে আবার একটু মুরগি নিয়ে আসছে যে এটা মেরিনেট করে রাখো। যদি সে ডিম দিয়ে ভাত না খেতে চায় তাহলে এটা গ্রিল করে দিবা আনে। তো এজন্য আবার মুরগি কয়টা মেরিনেট করে তারপরে চিন্তা করেছি গোসলে যাবো। আসলে মুরগি মেরিনেশন আপনি আপনার মতো করলেই হয়। যে মসলা আপনার পছন্দ দিয়ে মেরিনেট করে রাখবেন। যেভাবে রাখবেন দেখবেন সেটাই সেভাবে ভালো লাগে। আমি হচ্ছে যখন যে মসলা হাতের কাছে থাকে সেটা দিয়েই মুরগিটা মেরিনেট করে রাখি। দেখা যায় একেকটা টেস্ট একেক রকম তবে খারাপ লাগে না কোনোটাই খেতে। আর প্রায় যেহেতু বাচ্চাদেরকে এভাবে গ্রিল করে দিতে হয় যে কারণে মোটামুটি সব ধরনের মসলা আমার হাতের কাছে থাকে।
তাই অতটা ঝামেলা হয় না। দেখুন লাউ শাকের কালারটা দেখলে কিন্তু মনে হয় না যে এটা ডিপ ফ্রিজে ছিল। অনেকের ধারণা যে ডিপ ফ্রিজে শাকসবজি রাখলে এর কালার নষ্ট হয়ে যায়। তো হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালার নষ্ট হয় কিনা। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু আপনার উপরে আপনি কিভাবে রাখছেন বা কিভাবে রান্না করছেন তার উপরে। রান্নাবান্না শেষ করে হচ্ছে খেতে বসলাম। আমি একাই টিভি ছেড়ে একা খাচ্ছি। কারণ জয়িতের বাবা রেস্টে চলে গিয়েছে। সে যেহেতু বিকালে কাজে যাবে। জয়িত জাবিদ এখনো স্কুল থেকে ফেরেনি। যে কারণে একাই আয়েশ করে বসে খাচ্ছি। আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।